শাসকের শাসানির মোক্ষম উদাহরণ রাখলেন বীরভূমের তৃণমূল নেতা। এবং অবশ্যই আপনাদের দেখাবো মহাকুম্ভ নিয়ে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর আক্রমণের পাল্টা আজ কি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু শুরুতে বিষয়, সংক্রমিত মানসিকতার প্রতিকার হয় না, মমতার মৃত্যুকুম্ভ কটাক্ষের পাল্টা আক্রমণ যোগীর। মমতার জঙ্গি যোগের প্রমাণ দিন, না হয় হাঁটু গেড়ে ক্ষমা চান। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুটছেন কুণাল ঘোষ। দেখাবো কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। 26-এ জিতবেন মমতা, হারবেন শুভেন্দু অধিকারী, আক্রমণ সারাচ্ছেন কুণাল। এখানেই থেমে থাকছেন না, এটাও বলছেন যে বিরোধী দলনেতার পথে থাকার জন্য যতটা আসন বিজেপি দরকার তার ধারে কাছে পৌঁছতে পারবে না 26-এর ভোটে বিজেপি। অনেক উন্নয়ন দিয়েছি, এবার দুয়ারে কেলানি। বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন বীরভূমের তৃণমূল নেতা। দেখাবো আপনাদের কিভাবে কি ভাষায় এই আক্রমণ শানিয়েছেন বীরভূমের তৃণমূল নেতা, পাল্টা বিজেপিরই বা কি জবাব রাখবো আপনাদের সামনে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো পদপিষ্ট থেকে অগ্নিকাণ্ড। মহাকুম্ভ নিয়ে একের পর এক দুর্ঘটনা এবং মৃত্যু, যার সমালোচনা গতকাল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। আজ সেই বিধানসভা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরপর আপনাদের সামনে রাখবো মুখ্যমন্ত্রীর কোন মন্তব্যের সমালোচনায় কি বললেন যোগী আদিত্যনাথ। আগে শুরুটা দেখুন, তারপরে দেখাবো কোন মন্তব্যের প্রেক্ষিতে যোগী আদিত্যনাথের এই মন্তব্য। শুরুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আজকে কি বললেন রাখবো আপনাদের সামনে। आप ही के एक सहयोगी श्री लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती है कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया। ये क्या है? महोदय, मैं ये जानना चाहता हूं कि क्या सनातन धर्म का अनुयायी बनना या सनातन धर्म के किसी आयोजन को भव्यता के साथ करना क्या कोई अपराध है? और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है। और क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म। हम लोग इस बात को मानते हैं कि संक्रमित व्यक्ति का उपचार हो सकता है, संक्रमित सोच का उपचार नहीं हो सकता। কিন্তু কি বলেছিলেন গতকাল বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা আক্রমণ আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শানিয়েছেন। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে এই মহাকুম্ভ নিয়ে কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। এক মুখ্যমন্ত্রীর গতকালকে সমালোচনা, তার পাল্টা কটাক্ষ আর এক মুখ্যমন্ত্রী করছে না। এটাও কিন্তু শতরূপ মানতে হবে যে আয়োজনের ত্রুটি ছিল, ব্যবস্থাপনায় খামতি ছিল, সেই কারণে মৃত্যু হয়েছে, সেই কারণে এত পুণ্যার্থীকে দুর্ভোগের মধ্যে পোহাতে হয়েছে। সেই দায় কিন্তু এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার স্বীকার করেনি। এই ঘটনায় তো কোনো মুসলমান বা কোনো খ্রিস্টান বা কোনো নাস্তিক মানুষের প্রাণ যায়নি, ধর্মপ্রাণ হিন্দু মানুষেরই তো প্রাণ গেছে। সুতরাং বারবার করে ধর্মের তাসটা খেলে ওই সেন্টিমেন্টটা উস্কে দিয়ে লাভটা কি হবে? আমি খুব সংক্ষেপে আমি 3টে জাস্ট কথা বলছি। প্রথম কথা হচ্ছে, 2 মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, কেউই জনতার দরবারে দাঁড়িয়ে বলছেন না, প্রত্যেকে নিজের রাজ দরবারে দাঁড়িয়ে বলছেন। একটা পশ্চিমবঙ্গ বিধানসভা যেখানে বিরোধী শূন্য বেঞ্চগুলোর দিকে তাকিয়ে চারদিকে নিজের পরিবৃত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বলছেন। উল্টো দিকে একই ছবি আমরা দেখলাম উত্তরপ্রদেশ বিধানসভার। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিআইপি কালচার নিয়ে বলছেন, ঠিক কথা, তাহলে আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোসদের পুজোগুলোতেই বা কেন ভিআইপি লাইন থাকে? আপনাকে তার জবাব দিতে হবে। আপনার কোন ভাইপোর উত্তরবঙ্গে বিয়ে হবে বলে উত্তরবঙ্গের হাসপাতালগুলো থেকে খালি করে ডাক্তার নিয়ে চলে যাওয়া হয় আপনার বরযাত্রীর ব্যান্ড পার্টিতে। ছোট ছোট বাচ্চারা উত্তরবঙ্গের হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মারা গেছে, এই দৃশ্য আমরা দেখেছি। উল্টো দিকে যোগী আদিত্যনাথ সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এই মিথ্যে কথা বললেন যে নাকি সনাতন ধর্ম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, আমাদের ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা রাষ্ট্রীয় ধর্ম নেই, আমরা সবাই জানি।
সুতরাং দুজনেই নিজের, আমি মাঝখানে বলি উনি বলেছেন যে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় ধর্ম বলে সংবিধানে কিছু নেই, আর আমি কারোর মাঝখানে কথা বলিনি। এই সুতরাং দুজনই একেবারে মানে বেআইনি কথা বা বোকা কথা বলছেন নিজের নিজের কমফোর্ট জোনে দাঁড়িয়ে। দ্বিতীয় কথা, আমার এখানে একটাই কথা বলার, দেখুন আমাদের এটা ভুললে চলবে না শুভ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য বা যাবতীয় ডিসকোর্স হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেটের, পশ্চিমবাংলার বাজেটের জবাবী মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলেছেন। আপনি বলুন, শুভেন্দু অধিকারী বলছেন এই মোল্লাদের তেল দিচ্ছে ওই সরকার, আমরা হিন্দুদের ভোটে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, খালি আবার হিন্দু না উনি ব্রাহ্মণ, তার বড়াই করছেন। উত্তরপ্রদেশে মৃত্যুকুম্ভ হয়ে গেছে, তো ওখানে আদিত্যনাথের এক কথা বলছে। এই সব কিছুর পশ্চিমবাংলার বাজেটের সঙ্গে কি সম্পর্ক? পশ্চিমবাংলায় কটা স্কুল হবে, কটা কলেজ হবে, কটা হাসপাতাল হবে? এখানে খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের পারিশ্রমিক কত হবে? পশ্চিমবাংলার ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ কি হবে? নতুন কোন কলকারখানা তৈরি হবে? এই সব কিছুর সঙ্গে এইগুলোর কি সম্পর্ক? যে বাজেটের জবাবী ভাষণে এইগুলোর আলোচনা হওয়ার কথা, সেখানে এই সার্কাস নিয়ে আলোচনা হচ্ছে। এইগুলোকে কেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বরদাস্ত করবো? আমাদের ট্যাক্সের টাকায় আমাদের নামে শপথ দেওয়া সরকারগুলো, এই তাদের দায়বদ্ধতা, আর আমাদেরকে দাঁড়িয়ে সার্কাস দেখতে হবে। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আচ্ছা, শাসক নেতা তিনি যে জেলাতেই যাক না কেন একই ভাষাতেই কি তারা হুমকি দেন? এই প্রশ্নটা বিরোধীরা এই কারণে তুলছে, তার কারণ কয়েকদিন আগে মালদাতে শাসক নেতার গলায় শোনা গেছিল যে বিধানসভায় ঠিক ফুটবলে যেমন ভাবে পায়ে মেরে পায়ে আঘাত করে খেলতে হয়, বিধানসভাতে সেই রকম ভাবে খেলার জন্য দলকে প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন। এবার আসুন বীরভূমের তৃণমূল নেতা, তিনি তো স্পষ্ট কোনো রাগঢাক না রেখে বলছেন যে বিজেপিকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। আমি প্রথমে আপনাদের শোনাবো ঠিক কি ভাষায় বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের এই নেতা। দেখুন। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। শতরূপ ঘোষ। দেখুন, আমি একটা কথা বলি, এইদের এই কথাগুলোকে না শুনলে আগে বিরক্ত লাগবে, এখন এদের ভাড়ামো দেখলে হাসি পায়। আমি কেন বলছি কথাটা? আমি প্রথমেই বীরভূমের এই তৃণমূল নেতাকে আমি প্রশংসা করব, কৃতজ্ঞতা জানাবো যে বিরোধীদেরকে খালি বলেছেন যে দুয়ারে গিয়ে কেলিয়ে আসবেন, কি মারধর করবেন, এইটুকু। তো বিরোধীদের জন্য খালি মারধরটা বরাদ্দ রেখেছে, নিজের দলের লোককে তো দুয়ারে গিয়ে বকটুইতে বীরভূমে প্রথমে কুপিয়েছে, তারপর আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। তৃণমূলকে যেভাবে মারে, বিরোধীদেরকে অতটা খারাপভাবে মারে না। সেই দিক থেকে দেখতে গেলে লোকটা এমনি খারাপ না, ভালোই। দ্বিতীয় কথা আমি বলছি, এই যে আপনি অনুব্রত মণ্ডলকে দেখালেন, তাই পশ্চিমবাংলার একটা মানুষকে হাত তুলে বলতে বলুন তো যে 2011-এ তৃণমূলের সরকার হওয়ার আগে অনুব্রত মণ্ডল বলে কোনো নেতার নাম শুনেছিলাম? এরা সব বড় বড় মস্তান হয়েছে পুলিশের কোলে ওঠার পরে। শতরূপ, অনুব্রত মণ্ডল একমাত্র জেলা সভাপতি প্রথম থেকে এখনো পর্যন্ত যেখানে কোনো বদল হয়নি। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আস্থাশীল অনুব্রত মণ্ডলের উপরে, তার থেকে এটা প্রমাণিত হবে। কেন বদল? গরুর পাচারের টাকা আসছে, বালি পাচারের টাকা আসছে, কয়লা পাচারের টাকা আসছে, একটা জেলা বেআইনি টোল ট্যাক্সের টাকা আসছে, একটা জেলা থেকে এত টাকা যদি কালীঘাটে পৌঁছে দেওয়া হয় তো বদলটা হবেই বা কেন? আপনার কাছে বদলের যা প্যারামিটার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বদলের যা প্যারামিটার, দুটো তো এক নয়। আমি যে কথাটা আমি বলছিলাম কাইন্ডলি যদি আমি বলে নিতে পারি, এদের এই যাবতীয় রংবাজি, যাবতীয় মস্তানি হচ্ছে যবে থেকে এরা পুলিশ হাতে পেয়েছে তার উপর, তবে থেকে শুরু হয়েছে। 2013 কি 2018-এর পঞ্চায়েতেও যদি আপনি দেখেন শুভ্র, দেখবেন যে তৃণমূল যে সন্ত্রাসটা করেছিল, তৃণমূলের লোকেরা মূলত সন্ত্রাসটা করেছে। 2023-এর পঞ্চায়েত আমি আপনাদেরকে অনুরোধ করব, এবিপির আর্কাইভ থেকে আপনারা ঘটনাগুলোকে দেখুন। মানে বিরোধীদেরকে ভোট দেওয়া থেকে আটকানো থেকে শুরু করে গণনার দিন বিরোধীদের ছাপ আছে এরকম ব্যালট পেপারকে ছিঁড়ে ফেলে দেওয়া পর্যন্ত গোটা কাজ মূলত অভিযোগ সামনে। আমি যদি শেষ করি কথাটা প্লিজ, অভিযোগ আমি সেটা নিয়ে কথা বলছি না, বলছি এই যে অপারেশনটা করেছে মূলত পুলিশ এবং সরকারি অফিসার, বিডিও এসডিওরা। পুলিশ এবং বিডিও এসডিও বাদ দিয়ে যে তৃণমূলের যে নেতা বলছে দুয়ারে, ওখানে পুলিশকে থানায় বসিয়ে রাখুন না, বিরোধীরা দুয়ারে। আমি বলছি সেই কারণে এই ছবি দেখতে হয় বীরভূমে, যে কলার ধরার পর্যন্ত দুষ্কৃতীরা সাহস পায়। বীরভূমে এই ছবি আমাদের দেখতে হয় রাহুল। শেষ করি, তৃণমূলের নেতাগুলো না অনেকটা বলিউডের শক্তি কাপুরের মতো। এরা বলিউডের শক্তি একদম ঠিক বলেছেন, শেষ করি কথাটা আপনি নিশ্চয়ই বলবেন। মানে এরা এদের কেরিয়ার শুরু করেছিল ভিলেন হিসেবে, একদম। একেবারে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুটছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে জঙ্গি যোগের অভিযোগ যখন এনেছেন, হয় প্রমাণ দিন, তা না হলে ডেডলাইন বেঁধে দিচ্ছেন, 48 ঘন্টা সময় দিচ্ছেন, তার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন তাহলে হাঁটু মুড়ে ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারীকে। এইভাবে চ্যালেঞ্জ ছুটছেন কুণাল ঘোষ। আমি দুটো সেন্টেন্স বলছি। প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরাসরি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ আছে এইটা বলার মতো কোনো ঘটনা বা কোনো তথ্য, কোনো প্রমাণ আমাদের সামনে আছে বলে আমাদের মনে হয় না। এখনো পর্যন্ত এটা বলার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও ঘটনা যে কথাগুলো আসলো এখানে, পশ্চিমবাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের জন্য এখানে জাল পাসপোর্ট
তৈরি করা থেকে শুরু করে গোপনে টেররিস্টদের স্লিপার সেল চালানো অত্যন্ত সহজ কাজ হয়ে গেছে। টাকা দিয়ে সবকিছু করে নেওয়া যায়। খাগড়াগড়ে হচ্ছে টেররিস্টদের জন্য বোম তৈরি করা। অতএব পশ্চিমবাংলাকে যাতে জঙ্গিরা ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে, এইটা দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের।